This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে মিদনাপুর কাণ্ডে একজন প্রসূতির মৃত্যুর পর সারা রাজ্যব্যাপী এই নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু একজন চিকিৎসক হিসেবে, আমি জুনিয়র ডাক্তারও ছেড়ে দিন বা অন্য কিছুও ছেড়ে দিন, একজন চিকিৎসক হিসেবে আর.জি. কর মেডিকেল কলেজের বুকে এই ধরনের সেম প্যাটার্নের পেশেন্ট আমরা বিগত 2 বছরে বহুবার পেয়েছি। হসপিটাল অথরিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন সময় এইগুলোকে নিয়ে নানান অনুসন্ধান হয়েছে। তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সেই সময় ছিলেন, কিন্তু ঘটনার সুরাহা কিছু বা মেন জায়গা কিছু, সেই জায়গাতে আমরা কিন্তু কোনোভাবেই পৌঁছাতে পারিনি। তাহলে যে জায়গাটা বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের গাফিলতি, সিনিয়র ডাক্তাররা ছিলেন কি ছিলেন না, এই যে যাবতীয় যা প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো নিয়ে তদন্ত হতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু মূলত মেন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে বিগত 2 বছর ধরে এই ধরনের সমস্যা, আরএল স্যালাইন বা বিভিন্ন ধরনের ড্রাগ থেকে আমরা কম করে মোর দ্যান 10 to 15 10 থেকে 15টা পেশেন্ট আমরা যা পেয়েছি আর.জি. করের বুকে, এবং বিভিন্ন মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, কলকাতা ন্যাশনাল, এই কলকাতা মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গাতে এই ধরনের পেশেন্ট আছে। তাহলে এইগুলো হলো কি করবে? তাহলে এইগুলো কি মানে এই যে যত সামগ্রিক যদি আমি দেখি, তাহলে এই হ্যাঁ একদমই তাই। এবং আপনাকে আরও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে আমি আর.জি. করের ক্ষেত্রে আমি যে ঘটনাক্রমের কথা বলছি লাস্ট 2 বছর ধরে, অবশ্যই ওই সময় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল ব্যবহার করা হতো। তাহলে আবার চমকপ্রদ কথা সেটা হচ্ছে এইটা যে আপনি দেখবেন ওই ধরনের ঘটনাক্রম যখন হয়েছে কন্টিনিউয়াসলি লাস্ট 2-3 মাসে হয়েছে, তখন আমাদের গাইনি বা অপস ডিপার্টমেন্টে কোনো রকম আরএল আমরা ব্যবহার করি না। আমরা এনএস এবং আরএল ব্যবহার করি, আরএস ব্যবহার করি। তাহলে আরএল কেন ব্যবহার করি না আমরা? তাহলে আরএল তো আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু এনএস আরএস ব্যবহার করার জন্য, অন্য ফ্লুইড ব্যবহার করার জন্য আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়, ট্রাভেলের মধ্যে পড়তে হয়, কিন্তু আমরা টোটালি আরএল ব্যবহার করি না। আপনি যান না, খবর নিন, এই চুটির সাথে কথা বলুন, জিজ্ঞাসা করুন, তাহলে কেন ব্যবহার করি না? এই প্রশ্নের উত্তর আর আমরা পাইনি। আজকে যখন এই ঘটনা উঠেছে, সামগ্রিক সারা রাজ্য জুড়ে এই প্রশ্ন উঠেছে আরএলকে নিয়ে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে নিয়ে, তখন কেন এই প্রশ্নের দিকে আমরা ঝুঁকে পড়ছি যে জুনিয়র ডাক্তার ছিল না, সিনিয়র ডাক্তার? এনএমসি গাইডলাইন কি বলে? 3rd ইয়ার পিজিটি ওটি করতে পারে না? বলুক না। তাহলে আন্ডার সুপারভিশন কি সুপারভিশন না, এই প্রশ্ন হতে পারে। তাহলে আপনারা তদন্ত করে দেখুন কে ছিল, কে ছিল না, কী ছিল, কিন্তু সেগুলো তদন্তের প্রেক্ষিত হতে পারে। কিন্তু যে ঘটনার কারণে প্রসূতির মৃত্যু হলো, তার আসল কারণটা কি? তার আসল কারণ যদি আপনি বলেন যে জুনিয়র চিকিৎসক বা সিনিয়র চিকিৎসকদের প্রেজেন্স বা থাকা না থাকা, তাহলে আমরা এই কথা মানতে রাজি নই। কেন মানতে রাজি নই? তাহলে এই যে পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে এতগুলো ঘটনার কথা বলছি, এতগুলো ম্যাটারনাল ডেথের কথা বলছি, এই ডেথগুলো হলো কেন? তাহলে কেন গাইনি ডিপার্টমেন্টের আর.জি. করে এখনও আমরা আরএল ব্যবহার করি না? কেন করি না? কিন্তু আমাদের যেটা পরিষ্কারভাবে বক্তব্য সেটা প্রতিহিংসা এটা বলাটা উচিত না, এইভাবে রাজ্য প্রশাসনকে আমরা দেখি না। কিন্তু যদি যেদিকে চিফ সেক্রেটারি স্যারের যা মন্তব্য, সেই মন্তব্যটা অনেকটাই ইঙ্গিতপূর্ণ এই দিকেই, কোন দিকে? জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের মধ্যে বিভাজন সৃষ্টি করো এবং তাদের মধ্যে এই যাবতীয় দায় চাপিয়ে দাও। কিন্তু আমার প্রশ্ন সেই একই জায়গাতে, যে এই যে এখানে তো জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের মধ্যে বিভাজন হচ্ছে না, বিভাজনটা হচ্ছে যে সরকারের সঙ্গে যারা চিকিৎসকরা আছে তাদের, একদমই তাই, সরকার বনাম চিকিৎসক হয়ে যাচ্ছে। একদম 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 আপনি যে জায়গা বলতে চাইছেন এই জায়গা একদমই সঠিক, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে জায়গাটা সমাধান করলে এই সংঘাতের কোনো জায়গায় প্রয়োজন নেই, সেই দিকটাই আমরা যাচ্ছি না। আমরা যেটা বলছি যে এই যে পেশেন্ট প্রসূতির মৃত্যু হলো, এই মৃত্যুর আসল কারণ কি? আসল কারণ কি চিকিৎসকদের প্রেজেন্স না ছিল কি ছিল না এইটা, না আরএল, না অন্য কোনো ওষুধ? তাহলে পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে যদি দেখতে হয়, তাহলে কেন আরএল বন্ধ থাকলো? কেন এর আগে 10 থেকে 15টা ডেথ হতে হলো? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো তাকে। তাহলে সেইখানে তো চিকিৎসার গাফিলতি ছিল না, তাহলে কেন হলো? তাহলে সেই প্রশ্নটা যদি রুট কজে যদি আমরা খুঁজি, সেই নিয়ে তো চিফ সেক্রেটারি স্যার কিছু বললেন না। আমরা যেটা মনে করি যে এই নির্দেশিকা আমিও দেখেছি, এই নির্দেশিকা আজ হাস্যকর। কেন হাস্যকর? যদি পিজিটিরা কোনো প্রসিডিওর বা কোনো জায়গাতে ইনভলভ না থাকে, আমি ধরে নিলাম যে তারা ইনভলভ হলো না এই নোটিশের পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, তাহলে 3rd ইয়ার 3 বছর কমপ্লিট হওয়ার পর সে যখন এসআর হবে, তখন সে রাতারাতি সব সার্জিক্যাল প্রসিডিওর শিখে যাবে, সব অ্যানাস্থেটিক প্রসিডিওর শিখে যাবে? তাহলে এটা কি বাস্তবসম্মত কখনো? তাহলে এনএমসির গাইডলাইন কি বলছে? গাইডলাইন বলছে যে 1st ইয়ার সে মনিটর করতে পারে, 2nd ইয়ার সে অ্যাসিস্ট করবে, 3rd ইয়ার আন্ডার সুপারভিশন সে কাজ করবে। তাহলে এই তো গাইডলাইন।
তাহলে এই গাইডলাইনটাই যদি ম্যাডাম ওখানে রাখতেন, মেদিনীপুরের অধ্যক্ষা যদি ওখানে রাখতেন, তাহলে সেটা একটা বাস্তবসম্মত জায়গা বলা হতো। কিন্তু এই জায়গাটা তো কোনো বাস্তবসম্মত নয়। একটা ঘটনাকে ঘটেছে, সেই ঘটনাটাকে যে অ্যাগ্রেসিভ জায়গা, যে সেন্সিটিভিটির জায়গায় পৌঁছেছে, তাকে ধামাচাপা যাওয়ার জন্য তার ঘাড় খুঁজে বেড়াচ্ছে সরকার। পিজিটি ছাড়া হাসপাতাল চালানো কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। এ সম্ভব নাকি? আপনারা দেখুন না, টিচার, শিক্ষক, চিকিৎসকের যা রেশিও আজকে আমাদের সমস্ত হসপিটালগুলোতে কি জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে এমইএসের যে নিয়োগ, সেই নিয়োগের স্ট্যাটাসকে আমরা তো আমাদের আন্দোলনের সময় এই দাবি তুলেছি যে আপনি জিডিএমও রিক্রুটমেন্ট করুন। আপনি রিক্রুটমেন্ট করছেন না কেন? হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি নিয়ে আপনার স্ট্যাটাস কি? নিয়মিত নিয়োগ হচ্ছে না কেন? তাহলে এই প্রশ্ন যখন উঠে আসছে, এই আন্দোলনকে, এই ঘটনাকে কেন্দ্র করেও এই প্রশ্ন উঠে আসবে। তাহলে তাকে চাপা দিতে গিয়ে যদি আমি একটু দেখা যায় কার দিকে তীরটাকে ঘুরিয়ে দিতে পারলে এই আন্দোলন থেকে বা এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ থেকে বাঁচা যায়, সেই বিক্ষোভ বাঁচার পথ খুঁজছেন বলে সরকার আমার মনে হয়। দেখুন, একটা জায়গায় যদি মনে করে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন একটু স্থমিত হয়েছে, তার মানে জুনিয়র ডাক্তাররা আর মার্কেটে নেই, চলে গেছে, বাড়ি চলে গেছে, এই ধারণাটা রাজ্য সরকারের ভুল, সিবিআইয়েরও ভুল, সুপ্রিম কোর্টেরও ভুল। যেটা কথাটা পরিষ্কারভাবে জানাতে চাই, অভয়ার বিচার যতদিন না কমপ্লিট হচ্ছে, আমাদের যা উদ্দেশ্য, যতদিন না আমরা সেই প্রশ্নগুলো খুঁজে পাচ্ছি, এই দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আরজিকর, আরডিএ এই লড়াই শেষ অবধি লড়বে। যেটা আমার প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্টে তিলোত্তম, হ্যাঁ অবশ্যই সেখানে তো সুপ্রিম কোর্টেই বলেছে যে জুনিয়র ডাক্তারদের ছাড়া মেডিকেল কলেজগুলো চালানো অসম্ভব। তাহলে এই নির্দেশিকার গুরুত্ব কোথায়? তাহলে এই নির্দেশিকা জুনিয়র ডাক্তারদের প্রতি একটা থ্রেট হিসাবে কাজ করছে। তাহলে আমরা মনে করি না এর কোনো যুক্তিযুক্ত, বাস্তবসম্মত বা কোনো যুক্তি আছে। তিনি যদি একবার মিনিমাম রিথিং করেন, তাহলেই তিনি বুঝতে পারবেন যে এই জায়গাটা কেন বাস্তবসম্মত। আমার মনে হয় উনি জানেনও কেন তিনি এই নোটিশ দিয়েছেন, এটা তোমরাই বলতে পারবে। মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্য ভবনে অভিযানে না, তাহলে তো আমরা এই কথাটা উল্টো দিক থেকে বলতে পারি যে আমরা যখন কর্মবিরতি করছিলাম, তাহলে তো চিকিৎসার কোনো গাফিলতি, মানে চিকিৎসার কোনো পরিকাঠামোর সমস্যা হওয়ার তো তাহলে কথা নয়। তাহলে আজকে যদি আমরা কর্মবিরতি ডাকি, তাহলে কি এই নোটিশটা মেনে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন একইভাবে আমাদের প্রতি স্ট্যান্ড থাকবে? তাহলে উল্টো দিক থেকে ঘুরে যদি বলি আজ আমি কর্মবিরতিতে চলে গেলাম, তাহলে কর্মবিরতিতে চলে গেলে তাহলে কি এই নোটিশ অনুযায়ী তারা জুনিয়র ডাক্তারদের কোনো প্রেজেন্স নেই, ভূমিকা নেই, এই কথা তারা বলবে? তাহলে এটা কখনোই বাস্তবসম্মত নয়। ওই তো বললাম যে একটা মৃত্যু ঘটেছে, এবং শুধু একটাও কেন বলবো, 2 বছরের অভিজ্ঞতা থেকে আরজিকর মেডিকেল কলেজের কথা যদি শুধু ধরি, তাহলে হচ্ছে মোর দ্যান 10 ডেথ হয়েছে। সরকার আন্দোলনের জুজু থেকে বেরোতেই পারছেন না। যে কথাটা বলার, অভয়ার ন্যায় বিচার সবাই চাইছে, কিন্তু প্রকৃত ন্যায় বিচার কে চাইছে? আপনি বলুন না, এক না একাধিক। আপনি বলুন না মোটিভ কী ছিল। আপনি বলুন না এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাব করার জন্য সঞ্জয় রায়কে আপনারা আটকাতে চেয়েছিল টালা থানার ওসি আর সন্দীপ ঘোষ। একথা বাস্তব বিশ্বাসযোগ্য কখনো? তাহলে এই জুজু থেকে বেরোন। স্বাস্থ্যের পরিকাঠামো যদি ভালোভাবে গড়ে তুলতে হয়, একটা প্রকৃত পরিষেবা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হয়, তাহলে যে সদিচ্ছার প্রয়োজন, সেই সদিচ্ছাটার প্রয়োজন আছে। সেই সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে। এই যে ঘটনা ঘটেছে মিদনাপুরে, এই ঘটনার আসল কারণ কি? একজন চিকিৎসক হিসেবে আমার এই ধরনের কেসে যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই ঘটনার সাথে জুনিয়র বা সিনিয়রদের যেই ওটি করুক না কেন, যেই যত বড় এক্সপার্টাইজ ওটি করানো কেন, এখানে প্রশ্নটা এক্সপার্টাইজের নয়। এখানে প্রশ্নটা হচ্ছে যে এমন কোনো ড্রাগ বা এমন কোনো ওষুধ, সেটা মোস্ট প্রবাবলি আরএল, সেই জায়গা থেকে যে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, সেই জায়গা থেকে কিডনি ড্যামেজ থেকে শুরু করে যে সেম প্যাটার্ন, হিমোগ্লোবিন ড্রপ হওয়া, কিডনি প্যাটার্ন এবং ডিআইসির দিকে পেশেন্ট চলে যাওয়া, শকে পেশেন্ট চলে যাওয়া, সেম প্যাটার্ন। এইটা কোনো না কোনো ওষুধ বা কোনো ড্রাগের জন্য যদি না হয়, তাহলে এই ধরনের কোনো ঘটনার অপারেশন রিলেটেড, অ্যানাস্থেসিয়া রিলেটেড যা কমপ্লিকেশন হতে পারে, তার জায়গা থেকে এই কমপ্লিকেশন হওয়া সম্ভব নয়। যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনারা তদন্ত করতে পারেন, আপনারা তদন্ত করুন। কী ছিল বিএইচটিতে, কী ছিল কন্ডিশন, এগুলো নিয়ে বিশদ আলোচনা হতে পারে, ঘন্টার পর ঘন্টা আলোচনা হতে পারে। কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো এবং পূর্ববর্তীতে লাস্ট 2 বছর ধরে এই ধরনের সেম প্যাটার্নে প্রসূতিদের মৃত্যু কেন হচ্ছে, এই সত্যে পৌঁছাতে পারবেন না। সত্যটা আছে অন্যদিকে। যেমন 9ই আগস্টের ঘটনাতে কলকাতা পুলিশের চোখ দিয়ে সিবিআই দেখছে, ঠিক সেরকমই এই জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের গাফিলতির চোখ দিয়ে এই ঘটনাকে দেখতে চাইছে। তাহলে সিবিআই কলকাতা পুলিশের দিকে চোখ দিয়ে দেখার ফলে তারা সত্য পৌঁছাতে পারছে না, যে একাধিক ব্যক্তি আছে সেটা তারা বুঝতে পারছে না। ঠিক সেরকমই এই সিনিয়র জুনিয়র ডাক্তারদের চোখ দিয়ে দেখার ফলে তারা এই ধরনের ঘটনাতে কেন এরকম ঘটনা ঘটছে সেই সত্যে পৌঁছাতে পারবেন না। তাহলে সত্যটা এই জায়গায় আছে যে কি ড্রাগ, কি ওষুধ,
কেন এই পার্শ্ব প্রতিক্রিয়া, এতগুলো ঘটনা, শুধু তো ওই 5টা ঘটনা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্য ভবনের কাছে হাজার রিপোর্ট আছে। তাহলে কম করে এই সংখ্যা হয়তো 40-50-এর কাছাকাছি হবে। তাহলে সেইগুলোর কী কারণ? সেইগুলোর কি শুধু কারণ ওই সিনিয়র জুনিয়র ডাক্তার প্রেজেন্স ছিল না? ওরকম হাজার কেস আমি নিজে পার্সোনাল অভিজ্ঞতা আছে যেখানে সিনিয়রদের 100% প্রেজেন্স ছিল। শুধু সিনিয়রদের প্রেজেন্স কেন, ওই কেসটা পুরোটা ফলো আপ করা, সিসিইউ থেকে শুরু করে পুরো পেশেন্টের ডেথ অবধি পুরোটা আমরা নিজেরা সিনিয়রদের প্রেজেন্সে সব চিকিৎসাটা কমপ্লিট করেছি। কিন্তু তারপরে ডেথ হলো কেন? তাহলে এইটা দিয়ে সলিউশন নয়। সলিউশন হচ্ছে যে কি ওষুধ ছিল, কি ব্যবহার করা হয়েছিল, সেটা কি অক্সিটোসিন, সেটা কি আরএল, সেটা কি প্যারাসিটামল, সেটা কি লিভোফ্লক্সাসিন, না অন্য কিছু। এই পার্টটার উপর যদি স্বাস্থ্য দপ্তর কনসেন্ট্রেট না করে তাহলে কোনো দিন এই সত্যের কাছাকাছি পৌঁছতে পারবে না। সিনিয়র জুনিয়রদের গাফিলতি নিয়ে আপনারা আলোচনা করুন, প্রশ্ন করুন, তাদেরকে শুলে চড়িয়ে দিন, ফাঁসিতে দিয়ে দিন, যা খুশি করতে পারেন, কিন্তু এইটার উপর আলোচনা করে, তদন্ত করে, যা খুশি করুন আপনারা, এই তদন্ত করে এই সত্যটাকে প্রকাশ করা সম্ভব নয়। যে পথে এগোচ্ছে রাজ্য প্রশাসন, তাতে কি আবার আন্দোলন হতে পারে? হতেই পারে। যদি একটা সত্যি একটা রোগীর মৃত্যু ঘটছে, আমরা দেখছি লাস্ট 2-3 বছর ধরে এই ঘটনা ঘটছে, আর জুনিয়র ডাক্তারদেরকে ভিক্টিমাইজ করে, সিনিয়র ডাক্তারদেরকে ভিক্টিমাইজ করে আপনি ভাববেন যে রোগী মৃত্যু থেকে আপনি বেঁচে যাবেন, আর চিকিৎসক হিসেবে আমরা বসে বসে সেটা দাঁড়িয়ে দেখব। এই পশ্চিমবঙ্গ অভয়ার মৃত্যুর পর মনে হয় চিকিৎসকদের সমাজের মানসিক পরিস্থিতি সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়। তাহলে আমরা বসে বসে দেখব, কথা ভাবার কোনো কারণ নেই। যদি এই জায়গা থেকে আমরা দেখি যে শুধুমাত্র এই ঘটনার সত্যে পৌঁছানোর জায়গা ছেড়ে শুধুমাত্র এই সিনিয়র জুনিয়র কোথায় কী ছিল না ছিল এই আলোচনার বিষয়বস্তু হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আন্দোলনে নামতে হবে। আন্দোলনে একমাত্র পথ।